আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা এক্সেল শুরু করতে চাচ্ছেন বা এক্সেল শিখতে চাচ্ছেন বেসিক, তাদের জন্য আজকের এই ভিডিও। তারা হয়তোবা অনেকেই ইউটিউবে সার্চ দেন যে এক্সেল কিভাবে শিখতে হয়। তো সেখানে অনেক ভিডিও দেখেন যে ০.৫ ঘন্টায় বা ১ ঘন্টায় সম্পূর্ণ এক্সেল শিখিয়ে দেওয়া হয়। তো আমার কাছে মানে সেই সব কথাগুলো ঠিক মনে হয় না। তার কারণ আমি যতটুকু শিখেছি, আমি এর মধ্যে যেটা বুঝেছি সেটা হচ্ছে এক্সেল হচ্ছে একটি সমুদ্রের মতো এবং এক্সেলে আপনি যতগুলো ফাংশন শিখতে পারবেন, আপনি তত এক্সপার্ট হবেন। তো এক্সেলে যতগুলো ফাংশন রয়েছে, আমার মনে হয় না আপনি ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা মানে আপনি পুরো মাসেও শেষ করতে পারবেন না। তো আপনি কিভাবে ০.৫ ঘন্টা ১ ঘন্টা শেষ করবেন? তাই শর্টকাট বা লোভনীয় অফার বাদ দিয়ে আপনি বাস্তবিক থেকে ফিরে আসুন। তো যারা এক্সেল শুরু করতে চাচ্ছেন বা বেসিক পর্যায়ে আছেন অথবা কম্পিউটার অপারেশন লেভেল 3 বা 2 অথবা যেকোনো জায়গায় যারা আরকি বেসিক কম্পিউটার শিখতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও। মানে এক্সেল শুরু করতে যেসব আরকি ফাংশন আপনার লাগবেই বা যাদেরকে আমরা ভিত্তি বলতে পারি, সেই ফাংশনগুলো আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো। আমি ১৮ টি ফাংশন নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। এই ১৮ টি ফাংশন আপনার সব জায়গায় প্রয়োজন। এই ১৮ টি ফাংশন ছাড়া আপনি অ্যাডভান্স কোনো ফাংশনও শিখতে পারবেন না। তার কারণ আপনি যদি বেসিকটাই না জানেন বা না বুঝেন তাহলে আপনি অ্যাডভান্সটা বুঝবেন কিভাবে? অ্যাডভান্স বোঝার আগে তো আপনাকে বেসিক বুঝতে হবে। তাই আমি আজকে আপনাকে বেসিক বোঝানোর ট্রাই করব এবং বেসিকে যতগুলো ফাংশন প্রয়োজন আমি সবগুলো আজকে কভার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখিয়েন। হয়তো একটু লং হবে কিন্তু আমার বিশ্বাস এই ভিডিওটা দেখার পরে আপনার মনে হবে না যে আপনার সময়টা লস হয়েছে। আপনি কিছু হলেও শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ওকে, শুরুতেই আমরা এখন শিখব হচ্ছে সাম ফাংশন। সাম ফাংশন মূলত কি? সামের কাজ হচ্ছে দুটি সংখ্যার যোগ করা অথবা একাধিক সংখ্যার যোগফল বের করা। আমরা যখন কোনো কিছু যোগ করব তখন আমরা সাম ফাংশন ইউজ করব। তো এখানে আমার দেখেন কিছু ডাটা রয়েছে। আমি যদি এগুলো টোটাল করতে চাই তাহলে আমি কি করব? আমি যদি সাম ফাংশন না ইউজ করি তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে ফর্মুলা ইউজ করব। ফর্মুলা কোনটা? দেখেন, এই যে ডাটাগুলো রয়েছে এগুলো আমি এখন যোগ করব। তো এটা যোগ করার জন্য আমি টোটালের এই সেলের মধ্যে ক্লিক করলাম, দেন এখানে আমি আগে ইকুয়াল প্রেস করলাম। এক্সেলে যে কোনো কিছু ইকুয়েশনের জন্য শুরুতে অবশ্যই আপনাকে ইকুয়াল প্রেস করতে হবে, না হলে ফর্মুলা এবং ফাংশন কোনোটা কাজ করবে না। ইকুয়াল প্রেস করার পরে একদম শুরুতে যে সংখ্যাটা রয়েছে সেটা আমি ক্লিক করলাম, তারপর প্লাস দিলাম, তারপর পরেরটা ক্লিক করলাম, দেন আবার প্লাস, দেন আবার পরেরটা ক্লিক, তারপর প্লাস, এভাবে আমি প্লাস দেবো এবং প্রত্যেকটা এভাবে সিলেক্ট করব, প্লাস দেবো এবং সিলেক্ট করব। এভাবে একদম আমি শেষ পর্যন্ত সিলেক্ট করতেছি। তো দেখেন আমি এখানে যেগুলো আমি সিলেক্ট করলাম এবং যেগুলো আমি লিখলাম সেগুলো আমার উপরে একটা ঘর রয়েছে বা বার রয়েছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার। তো এখানে দেখেন আমার এগুলো সবগুলো দেখাচ্ছে। তো আমি এখন যেটা এখানে লিখছি এটা কিন্তু কোনো ফাংশন না, এটা হচ্ছে ফর্মুলা। এখন আমি এন্টার প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের টোটাল যোগফলটা এখানে বের হয়ে গেছে। তো এই একই কাজটা আমরা যদি জাস্ট এক চুটকিতে করতে চাই তাহলে আমরা একটা ফাংশন ইউজ করব, সেই ফাংশনটা হচ্ছে সাম। তো আমি ইকুয়াল প্রেস করে সাম আমি লিখলাম, লেখার পরে আমি এখানে এই যে সাম লেখাটা আসছে এখানে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমার এখানে সামটা চলে আসবে, অথবা আমি যদি কিবোর্ড থেকে যদি ট্যাব প্রেস করি তারপরে আমার সামটা এখানে চলে আসবে। তো আমি ট্যাব প্রেস করলাম, তারপরে আমি এখন আমার যে ডাটাগুলো রয়েছে পুরোটাই আমি ড্র্যাগ করে টান দিয়ে এখানে সিলেক্ট করলাম, দেন এন্টার দিলাম। দেখেন আমার এটা সাম হয়ে গেছে খুব দ্রুত। এরপরে আমরা জাস্ট সিম্পলি ওই সেলের কর্নারে আমি একটা পাতলা প্লাস আইকন আছে ওখানে আমি ডাবল ক্লিক করব, দেখেন আমার পুরো শিটটাই সাম হয়ে চলে আসছে। ডাবল ক্লিক না করে আমি যদি জাস্ট টান দিই, ড্র্যাগ করি, দেখেন তারপরে আমার এটা সাম হয়ে যাবে। কিন্তু যখন অসংখ্য ডাটা থাকবে ওই সময় আপনি কিন্তু ড্র্যাগ করতে পারবেন না, তখন আপনাকে ডাবল ক্লিক করতে হবে। ওকে, তো এখন আমি দেখেন নিচে আমার আরও একটা টোটাল নামে একটা রো রয়েছে, এখানে আমাকে উপরের যে ডাটাগুলো রয়েছে সেগুলো আমার টোটাল বের করতে হবে। তো নিচেও আমি সাম ফাংশন ইউজ করতেছি, এখন আমি আর কোনো ফর্মুলা ইউজ করব না। তো সাম ফাংশন কল করলাম, দেন আমি উপরেরটা পুরোটা টান দিয়ে নিলাম, নেওয়ার পর আমি জাস্ট এন্টার প্রেস করলাম, দেখেন আমার এখানে ইকুয়েশন চলে আসলো, অ্যান্সার। এবার আমি জাস্ট ওই কর্নারে দেখেন পাতলা প্লাস আইকন নামে একটা আইকন চলে আসছে, এখানে আমি জাস্ট ডাবল ক্লিক করলেই আমার পুরোটাতে চলে আসবে, অথবা আমি যদি ওই প্লাস আইকন ধরে টান দেই, ড্র্যাগ করে, দেখেন আমার পুরোটাতে যোগফল চলে আসছে। ওকে, এতক্ষণ আমি ফর্মুলা এবং ফাংশনের মাধ্যমে কিভাবে যোগফল বের করতে হয় সেটা আমি দেখালাম। এখন দেখাবো হচ্ছে ফর্মুলা এবং ফাংশন ছাড়াই কিভাবে আমি যোগফলটা বের করব। তো তার জন্য আমি সবগুলো আগে ডিলিট করে নিলাম,
দেন আমার এই শিটের মধ্যে যে ডাটাগুলো রয়েছে সেই পুরো ডাটার রেঞ্জটা আমি মাউসের লেফট বাটনটা প্রেস করে আমি সিলেক্ট করব ড্র্যাগ করে, এবং আমার যেখানে যোগফল বের করতে হবে সেই পুরো কলাম এবং রো সেগুলো সহ আমি সিলেক্ট করব পুরোটাই। সিলেক্ট করার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার প্লাস প্লাস ক্লিক করব, মানে অল্টার এবং প্লাস ক্লিক করব। দেখেন একদম শর্ট টাইমে আমার এতগুলো যোগফল বের হয়ে আসছে। এবং আপনি যদি প্রত্যেকটা সেলে আপনি আলাদাভাবে ক্লিক করেন তাহলে দেখবেন ফর্মুলা বারে আমাদের সেই ফাংশনটাও বসে গেছে। এরপরে আমরা দেখব এখন সাম ইফ। আমরা এর আগে যেমন দেখলাম সাম সাম যেমন শুধুমাত্র যোগ করে, সাম ইফের কাজও হচ্ছে যোগ করা, কিন্তু সাম ইফ যে কোনো শর্ত অনুসরণ করে যোগ করে। আমরা এই সাম ইফের মাঝে আমরা একটা শর্ত দিতে পারি। দেখেন আমার এখানে কিছু ফুড নেমস আছে এবং তাদের সেল দেখাচ্ছে। তো আমি উপরে দেখেন দুটো ঘর রয়েছে, যে ওখানে একটা আছে ফুড নেম এবং আরেকটা আছে টোটাল সেল। কোন ফুডটা টোটাল কতগুলো সেল হয়েছে সেটা আমার বের করতে হবে। এক্ষেত্রে যদি আমি সাম ইউজ করি তাহলে কিন্তু আমার জাস্ট একটি ফুডের বা যে কোনো একটি ফুডের আমার টোটাল যোগফল বের হবে না, সেখানে বের হবে হচ্ছে যতগুলো ফুড রয়েছে সবগুলো যোগফল বের হবে। এখন আমার যে কোনো একটি ফুডের সাম বের করার জন্য আমার সাম ইফ প্রয়োজন। তো সাম ইফ আমি কীভাবে কাজ করব, তো সেটা এখন দেখেন। তো সাম ইফ করার জন্য শুরুতে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করা। তো ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য আমি আমার ফুড নেমগুলো এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, অথবা আমি চাইলে আমার একদম শুরুতে একটা সেল সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস ডাউন আরও যদি প্রেস করি তাহলে আমার সবগুলো ওই কলামের ডাটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করব, দেন আমি পাশে মাউসের রাইট বাটন প্রেস করে আমি এখানে যে 1 2 3 রয়েছে এই ভ্যালু স্পেসটা ক্লিক করব। ওকে, তারপর আমি ডেটা ট্যাব থেকে রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করব। এখানে এখানে ক্লিক করার পরে আমি জাস্ট ওকেতে ক্লিক করে দেব। দেন আমার যেগুলো ডুপ্লিকেট ছিল সেগুলো আমার ডিলিট হয়ে গেল। এখন আমার এখানে জাস্ট ইউনিক নেমগুলো রয়েছে দেখেন। এখন আমি ফুড নেম নামে যে সেল রয়েছে সেখানে ক্লিক করব। এরপর আমি চলে যাব হচ্ছে ডেটা ট্যাবে, দেন এখান থেকে ডেটা ভ্যালিডেশন নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে লিস্ট সিলেক্ট করে নেব, এবং এরপরে আমার যেগুলো আমি ফুড নেম কপি করছি সেগুলো আমি পুরোটাই সিলেক্ট করে দেবো, দেওয়ার পরে দিয়ে ওকে। এরপরে আমি যেখানে ফুড নেমগুলো কপি করে পেস্ট করছিলাম সেই পুরো কলামটা আমি হাইড করে দিলাম। দেওয়ার পরে আমার যে ফুড নেমের যে ঘর আছে সেখানে দেখেন আমার একটা ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ফুডের নেম সিলেক্ট করে দিতে পারি, তো দিয়ে দিলাম। এরপরে যে আমার টোটাল রয়েছে এখানে আমি এখন আমার সাম ইফ ফাংশনটা কল করব। সাম ইফের যে সিনটেক্স রয়েছে এখানে আমার দেখাচ্ছে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মূলত হচ্ছে আমার যে ফুড নেমটা আমি এখানে সিলেক্ট করব সেই ফুড নেমটা ওরা কোন জায়গা থেকে খুঁজে বের করবে, মানে সামটা যে হবে সেই সামটার সত্যটা কোথা থেকে সে খুঁজবে, সেটা খুঁজবে হচ্ছে আমার এই ফুড নেমের যে পুরো নেমগুলো রয়েছে সেগুলো। তো পুরোটা আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমি কমা দিলাম। এখন চাচ্ছি হচ্ছে ক্রাইটেরিয়া, মানে আমার চাহিদা কি। তো আমার চাহিদা সাপোজ ধরেন আমি চাচ্ছি হচ্ছে পিৎজার যোগফলটাকে সেটা বের করার জন্য। তো সেটা বের করার জন্য আমি এখানে জাস্ট আমি পিৎজাটা লিখে দিচ্ছি। এক্সেলের মধ্যে যে কোনো টেক্সট লিখতে চাইলে অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয়, তাই আমি ডাবল কোটেশন দিলাম। তো আমি যদি এখানে পিৎজা লিখে দেই তাহলে কিন্তু আমার এই ফাংশনটা ডাইনামিক হবে না, মানে আমি জাস্ট পিৎজার যোগফল পাবো। আমি যদি এখানে অন্য কোনো ফুডের যোগফল চাই তাহলে কিন্তু সেটা আমি চেঞ্জ করতে পারবো না। তো সেটা করার জন্য আমার কী করতে হবে, আমার এই যে ফুড নেম যে রয়েছে সেই সেল রেফারেন্সটা দেওয়া লাগবে, মানে ওই সেলের মধ্যে যে ফুড নেমটা থাকবে সেইটারই যোগফল বের করবে। তো রেফারেন্স দেওয়ার পরে আমি কমা দিলাম। কমা দেওয়ার পরে আমার এখানে চাচ্ছে হচ্ছে সাম রেঞ্জ আমি সিলেক্ট করে দিলাম। আমার যে পুরো সেলস রয়েছে সেটা আমি সিলেক্ট করে দিয়ে এন্টার দিয়ে নিলাম। এখন আমি এখান থেকে একটা ফুড সিলেক্ট করে দিচ্ছি। দেখেন আমি একটা ফুড সিলেক্ট করে দিলাম, সেটার টোটাল যোগফল সে এখানে আমাকে দেখাচ্ছে। আমি যদি চেঞ্জ করি যে কোনো ফুড সেটার যোগফল এখানে দেখাবে, মানে এটা পুরোটা ডাইনামিক। দেখেন আমার এখানে পুরো ফুডগুলো একটা লিস্ট তৈরি হয়ে গেছে, আমি যেটা আছে সেটা আমি এখানে সিলেক্ট করে দেবো এবং ও সেটার যোগফল এখানে দেখাবে। এরপরে আমরা দেখবো হচ্ছে সাম ইফসের কাজ। সাম ইফস মূলত এটাও সামের মতো কাজ করে, এটাও হচ্ছে যোগ করে, কিন্তু এক্ষেত্রে একাধিক শর্ত মেনে যোগ করে। আমরা সাম
ইফে দেখেছি জাস্ট একটা শর্ত মেনে কাজ করে, কিন্তু সাম ইফসে একের অধিক মানে একাধিক শর্ত মেনে কাজ করে। দেখেন আমার এখানে কিছু ফুড নেম, তাদের এরিয়া এবং তাদের সেল দেওয়া রয়েছে। এখন আমি যদি কোনো একটা ফুডের, সাপোজ ধরেন পিৎজা ঢাকাতে কতগুলো সেল হয়েছে টোটাল, সেটা যদি বের করতে চাই, তাহলে খেয়াল করে দেখেন এখানে আমার দুইটি শর্ত কিন্তু পূরণ করতে হবে। প্রথমত দেখতে হবে যে আমার সেই ফুড নেমটা, এটা একটা শর্ত। দ্বিতীয় দেখতে হবে হচ্ছে ওই ফুডটা কোন এরিয়াতে সেল হলো সেইটা। তো এই দুইটা শর্ত মিল করে সে আমার এখানে অ্যান্সার দেখাবে, মানে টোটাল যোগটা করবে। তো এর জন্য আমরা সাম ইফসের ব্যবহার করব। তো সেটা কিভাবে? তো এর জন্য আমি শুরুতেই সাম ইফের মতো আগে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। সরি, একটা না, এখানে আমার দুইটা লিস্ট প্রয়োজন হবে। একটা হচ্ছে আমার ফুড নেমের জন্য এবং একটা হচ্ছে আমার এরিয়ার জন্য। তো লিস্ট তৈরি করার জন্য আমরা শুরুতেই আমাদের যে ফুড নেমগুলো রয়েছে এগুলো আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমরা কপি করে অন্য একটা জায়গায় পেস্ট করব। তো আমি Ctrl+Shift+Down দিয়ে আমি সিলেক্ট করলাম, দেন Ctrl+C দিয়ে কপি করলাম। এরপরে পাশে আমি মাউসের রাইট বাটন প্রেস করে ভ্যালুস পেস্ট করে নিলাম। দেন আমার যে এরিয়াটা রয়েছে এই টোটাল এরিয়াটা এবার আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে Ctrl+C দিয়ে কপি করে এবার আমি এখানে মাউসের রাইট বাটন প্রেস করে এটারও ভ্যালুস পেস্ট করে নিলাম। এখন আমি এই ফুড নেম এবং এরিয়া দুইটাই আমি টোটালি সিলেক্ট করে চলে যাব হচ্ছে ডেটাতে। দেন এখান থেকে রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করে ওকে দিয়ে দেবো। মানে আমি ডুপ্লিকেটগুলো ডিলিট করে দিলাম এবং আমি জাস্ট ইউনিকগুলো রেখে দিলাম। ওকে, এখন আমি এরিয়াতে ক্লিক করে আমি চলে যাব হচ্ছে ডেটাতে। দেন এখানে এসে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব এবং এখানে লিস্ট সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে সোর্সে এখানে ক্লিক করে আমার যে এরিয়ার যে ডাটাগুলো রয়েছে সেগুলো আমি টোটালটাই সিলেক্ট করে দেবো। সরি, আমি শুরুতে নিচে হচ্ছে ফুড নেম, তাই আমি এখানে ফুড নেম সিলেক্ট করে দিলাম। এরপর আমি এরিয়া সিলেক্ট করব। এরিয়ার যে সেলটা এটা সিলেক্ট করার পরে ডেটাতে যাব। দেন এখান থেকে ডেটা ভ্যালিডেশন, এখানে এসে লিস্ট, তারপরে সোর্সে ক্লিক করে এবার আমি এরিয়ার যে ডাটাগুলো রয়েছে সবগুলো আমি এখানে সিলেক্ট করে দেব। ওকে, আমার দুইটাই ডেটা ভ্যালিডেশন করা শেষ, মানে ড্রপডাউন লিস্ট করা শেষ। এখন আমি এই দুইটা কলাম আমি হাইড করে দিলাম। এরপরে আমরা জাস্ট আমরা জাস্ট একটা ফাংশন ইউজ করব। সেই ফাংশনটা হচ্ছে সাম ইফস। তো সাম ইফস কল করছি, অবশ্যই ইকুয়াল প্রেস করবেন, তারপরে সাম ইফস লিখবেন। তো আমার সিনট্যাক্সে চাচ্ছে হচ্ছে সাম রেঞ্জ। আমার সাম রেঞ্জ কোনটা, মানে আমরা কোথা থেকে যোগ হবে, সেই যোগ করার যে সংখ্যাগুলো সেগুলো কোথায় আছে, সেগুলো আমরা আছে সেলসে। তাই আমি টোটাল সেলসের যে রেঞ্জ সেটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি কমা দিলাম। এখন চাচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 1, মানে আমার চাহিদাটার যে আমার হবে সেটা আমরা কোথা থেকে সে খুঁজে নিয়ে আসবে। তো আমার চাহিদা সে খুঁজবে হচ্ছে এই ফুড নেমের এখান থেকে, তাই আমি পুরোটাই সিলেক্ট করে দিলাম, তারপর কমা। এরপর আমার চাচ্ছে হচ্ছে ক্রাইটেরিয়া 1, মানে আমার চাহিদাটা কী, মানে আমার ফুড নেমের এই ঘর থেকে আমি কী চাচ্ছি, মানে কোন ফুডটা চাচ্ছি সেটা আমার চাহিদা হবে হচ্ছে এই ফুড নেমের যে উপরের যে ঘরটা সেইটা, মানে ওইটা আমার রেফারেন্স, ওইখানে আমি যে ফুডটা দেবো সেটাই আমার চাহিদা হবে। দেন এখন সে চাচ্ছে হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 2, মানে আমার দ্বিতীয় নাম্বার সত্যটা কি। দ্বিতীয় নাম্বার সত্য হচ্ছে আমার এরিয়া, তাই আমি পুরো এরিয়াটা আমি সিলেক্ট করে দিলাম। এরপরে কমা দিয়ে যাচ্ছে হচ্ছে যে আমার ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়া 2টা কি, মানে আমি দ্বিতীয় নাম্বার সত্যের মধ্যে আমি কী চাচ্ছি। তো আমি আবার এই এরিয়ার ওই যে সেলটা আছে এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এরপরে দেখেন আরও আপনি সত্য ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন, মানে এখানে আপনি একাধিক সত্য অ্যাড করতে পারবেন। দেখেন আমার টোটালটা কিন্তু 0 দেখাচ্ছে। তো আমি যদি এখান থেকে যে কোনো ফুড নেম এবং এরিয়া সিলেক্ট করে দিই তাহলে কিন্তু 0 দেখাবে না। তো আমি একটা ফুড নেম সিলেক্ট করে দিচ্ছি, তারপরও দেখেন যে 0 দেখাচ্ছে। তার কারণ হচ্ছে আমার এখানে 2টি শর্ত পূরণ করতে হবে, তারপরে আমার এখানে অ্যান্সার দিবে। এটা হচ্ছে সাম ইফসের কাজ। তো আমি এখন এরিয়াটাও সিলেক্ট করে দিচ্ছি। এখন দেখেন আমার এই এরিয়া এবং ফুড নেম 2টি শর্ত পূরণ করার কারণে সে এখানে কিন্তু একটা অ্যান্সার দেখাচ্ছে, মানে আমার ওই ফুডটা ওই এরিয়াতে টোটাল কতটুকু সেল হয়েছে। তো এটাই হচ্ছে মূলত সাম ইফসের কাজ, বা এইভাবে করা হয়। এখন আমরা দেখব হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে হচ্ছে বাংলাতে আমরা যেটাকে বলি হচ্ছে গড়। কয়েকটি সংখ্যা বা কিছু সংখ্যার গড় বের করা হচ্ছে অ্যাভারেজ। তো এই অ্যাভারেজটা এখানে বের করার কিছু না, মানে একটা ফাংশন রয়েছে। তো সেই ফাংশনটা হচ্ছে অ্যাভারেজ। দেখেন আমার এখানে কিছু
ডাটা দেওয়া আছে, আমি এগুলো যদি এখন অ্যাভারেজ বের করতে চাচ্ছি, তাহলে আমার এখানে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে অ্যাভারেজ লিখতে হবে। লেখার পরে দেখেন আমার এই যে পিৎজার যে সেলটা রয়েছে আমি পুরোটা সিলেক্ট করে দিলাম। তারপর যদি এন্টার দেই, এই সবগুলোরই একটা অ্যাভারেজ বের হয়ে চলে আসলো। এরপর আমি যদি কর্নারে ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমার যতগুলো এখানে ডাটা রয়েছে সবগুলো কিন্তু অ্যাভারেজ এখানে চলে আসবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন আমার এখানে যে দশমিক রয়েছে সংখ্যার মাঝখানে, সেই দশমিকের পরে কিন্তু আমার এখানে 4টা করে সংখ্যা রয়েছে। তো আমরা যদি চাই যে দশমিকের পরে 4টা না, আমরা 2টো করে সংখ্যা রাখবো, তো সেটা কিভাবে করব? অনেক সময় এটা যেকোনো আপনার চাকরির পরীক্ষা বা যেকোনো জায়গায় বলতেও পারে যে আপনি দশমিকের পরে 2টো করে সংখ্যা রাখবেন। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, তার জন্য আপনি পুরোটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনার চলে যাবেন হচ্ছে হোমে, হোম ট্যাবে। হোম ট্যাব থেকে আপনি চলে যাবেন হচ্ছে এই যে নাম্বার যে অপশন রয়েছে সেকশন, এখান থেকে এই আরোতে ক্লিক করে নিচে যে দেখেন এই যে নাম্বার রয়েছে, আপনি নাম্বারে ক্লিক করলেই দেখেন এই যে দশমিকের পরে এখন থেকে জাস্ট 2টো করে সংখ্যা আপনার এখানে দেখাবে। নিচে এখন আমার যে আরও অ্যাভারেজ বের করার জন্য রো রয়েছে, এখানে আমি অ্যাভারেজ বের করব। তো তার জন্য আমি ইকুয়াল প্রেস করব। করার পরে আবার ওই আগের মতো অ্যাভারেজ কল করলাম। দেন আমার যে পুরো যে আমার ডাটা রয়েছে পুরোটা আমি সিলেক্ট করে দিলাম, ড্র্যাগ করে দেন এন্টার। এবং কর্নারে পাতলা প্লাস আইকন ধরে টান দিলে আমার পুরোটাতেই ফাংশন বসে যাবে। এবং আপনি এখানে চাইলে এটাও আপনি যদি নাম্বার করে দেন, তাহলে দেখেন এখানেও আপনার দশমিকের পরে 2টো শূন্য বা 2টো সংখ্যা বসবে। তো এক্সেলে মূলত এভাবেই অ্যাভারেজ করে সাধারণ কোনো যুক্তি ছাড়া। এবং এরপরে আমি দেখাবো হচ্ছে যুক্তিতে কীভাবে অ্যাভারেজ করে। এবার আমরা দেখব হচ্ছে অ্যাভারেজ ইফ। আমরা এর আগে জাস্ট অ্যাভারেজ বের করেছিলাম সিম্পল কিছু সংখ্যার, কিন্তু অ্যাভারেজ ইফ আমরা এর আগে যে সাম ইফ যে করেছি সেম সেটার মতোই আমরা এখন যে কোনো একটা শর্ত সাপেক্ষে আমরা অ্যাভারেজ বের করব। মানে এখানে দেখেন আমার কিছু ফুড নেম রয়েছে এবং তাদের সেল রয়েছে। তো আমি এখান থেকে যে কোনো একটি ফুডের অ্যাভারেজ বের করতে চাচ্ছি, বা যে ফুডটা আমি সিলেক্ট করবো সেই ফুডের অ্যাভারেজ এখানে বের করে দিবে। তো সেটা কীভাবে করবো, সেটা করার জন্য আমাদের অবশ্যই অ্যাভারেজ ইফ প্রয়োজন। তো আমি আগের মতোই আমি আগে ফুড নেমগুলো কপি করলাম, দেন ভ্যালুস পেস্ট করলাম। তারপরে আমরা এটা যে ডুপ্লিকেটগুলো ছিল সেগুলো আমরা ডাটা থেকে গিয়ে ডুপ্লিকেটগুলো রিমুভ করে দিলাম। ওকে, দেওয়ার পরে এখন আমরা জাস্ট এই ইউনিক ফুড নেমগুলোর একটা ডাটা ভ্যালিডেশন করব। তার জন্য আমি ফুড নেমের সেল আছে সেখানে ক্লিক করে ডেটাতে গেলাম, দেন এখানে এসে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে লিস্ট ক্লিক করলাম। এবং আমরা সোর্সের এখানে এসে আমাদের সেই ফুড নেমগুলোর পুরোটা সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন আমরা এই ফুড নেমের যে কলামটা ছিল ওটা আমরা হাইড করে দিলাম। ওকে, এরপরে আমরা অ্যাভারেজ ইফ আমরা এখানে ইউজ করব ফাংশন। তো অ্যাভারেজ ইফ আমরা ইকুয়াল দেওয়ার পরে কল করলাম। দেন এখন আমাদের এখানে চাচ্ছে হচ্ছে রেঞ্জ, মানে আমরা কোন রেঞ্জ থেকে অ্যাভারেজটা করব। তো আমাদের রেঞ্জ হচ্ছে এই যে ফুড নেম, এখান থেকে আমরা যে কোনো একটা ক্রাইটেরিয়া আমরা অবশ্যই হবে। তো তার জন্য আমরা ফুড নেমটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমার চাচ্ছে হচ্ছে ক্রাইটেরিয়া, মানে আমরা এই ফুড নেমের এখান থেকে আমরা কী চাই। তো আমি এখান থেকে ওই সেল রেফারেন্সটা চাচ্ছি, তো ওটা দেওয়ার পরে কমা দিলাম। এরপরে আমাদের চাচ্ছে হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ। অ্যাভারেজ রেঞ্জ কোনটা আমাদের, এই যে টোটাল সেলগুলো রয়েছে এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ রেঞ্জ। তো টোটালটা আমি সিলেক্ট করে দিয়ে এন্টার দিয়ে দিলাম। এখন আমি ফুড নেমের এখান থেকে যে কোনো একটা ফুড সিলেক্ট করে দিলাম। দেখেন সেই ফুডের টোটাল যে অ্যাভারেজ রয়েছে সেটা সে এখানে বের করে দিচ্ছি। আমি যে কোনো ফুড সিলেক্ট করে দিলে সেই অ্যাভারেজটা বের করে দেবে। এটা হচ্ছে অ্যাভারেজ ইফ। এবার আসলাম আমরা হচ্ছে অ্যাভারেজ ইফসের কাছে। আমরা এর আগে যে অ্যাভারেজ ইফ ব্যবহার করছিলাম বা দেখছিলাম, সেখানে আমরা জাস্ট একটি শর্ত ব্যবহার করতে পারি, কিন্তু অ্যাভারেজ ইফসে আমাদের ওই সাম ইফসের মতো একাধিক শর্ত আমরা ইউজ করতে পারবো। তো অ্যাভারেজ ইফস কীভাবে কাজ করে, তো শুরুতেই আমরা জাস্ট আগে ফুড নেমটা আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখানে ভ্যালুস পেস্ট করে নেব। তারপরে আমরা এটার পরে যে আমাদের এরিয়া রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নেব, কপি করলাম, দেন এখানে পেস্ট করে দেব। সব আমাদের সাম ইফসের মতোই আর কি। তো পেস্ট করে দেবো, অবশ্যই ভ্যালুস পেস্ট। তারপরে আমাদের হচ্ছে এই দুটো আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে ডেটাতে, দেন এখান থেকে রিমুভ ডুপ্লিকেট এটা আমরা ক্লিক করব এবং ওকে দিয়ে দেবো। আমাদের ডুপ্লিকেটগুলো ডিলিট করা হয়ে গেল। এখন জাস্ট এই ইউনিক যে ডাটাগুলো রয়েছে এগুলোর আমরা একটা ড্রপডাউন লিস্ট করব। তো তার জন্য আমরা শুরুতে আমরা হচ্ছে ফুড নেমের যে সেল আছে এটা আমরা ক্লিক করে আমরা চলে গেলাম হচ্ছে ডেটা, এখান থেকে ডেটা ভ্যালিডেশন এখানে এসে আমরা লিস্ট সিলেক্ট করে দিলাম।
দেওয়ার পরে আমরা এই পুরো ফুড নেমটা আমরা সিলেক্ট করে দিয়ে ওকে দিলাম। সেম ওয়েতে আমরা এরিয়াতে ক্লিক করলাম, দেন ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশন ক্লিক করলাম, এখানে এসে লিস্ট ক্লিক করলাম। তারপরে সোর্সে আমরা দেবো হচ্ছে আমাদের যে এরিয়াগুলো রয়েছে টোটাল এরিয়ায় অবশ্যই ইউনিক এরিয়াটা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এই দুটো কলাম আমরা হাইড করে নেব, প্রয়োজন নেই আমাদের, তাই হাইড করে নিলাম। এখন আমরা এখানে অ্যাভারেজ যে ইফ রয়েছে, অ্যাভারেজ ইফস, এটা আমরা ফাংশন এখানে কল করব। তো ইকুয়াল প্রেস করে অ্যাভারেজ ইফস লিখলাম, লিখে ট্যাব। এখন আমাদের সিনটেক্সে দেখাচ্ছে হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ। আমাদের অ্যাভারেজ রেঞ্জটা কোনটা? তো আমাদের অ্যাভারেজ রেঞ্জ হচ্ছে এই যে টোটাল সেল, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ রেঞ্জ, এখান থেকে আমাদের অ্যাভারেজটা হবে। ওকে, এরপরে আমাদের চাচ্ছে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, মানে আমাদের চাহিদার যে রেঞ্জটা হবে সেটার প্রথমটা আমাদের কি, এটা আছে আমাদের ফুড নেম, এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে আমাদের হচ্ছে কমা, এরপরে আমাদের ক্রাইটেরিয়া 1, মানে আমাদের এই ফুড নেম রেঞ্জ থেকে আমাদের কি চাই, আমরা চাই হচ্ছে ওই যে উপরে যে সেলটা রয়েছে সেই সেল রেফারেন্স, মানে আমাদের ওই সেলে আমি যে ফুডের নাম রাখবো সেই লিখবো, সেই ফুডটা সেখানে সার্চ করবো। ওকে, এরপরে আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমরা সিলেক্ট করে দিলাম, মানে হচ্ছে এরিয়া। দেন আমরা ক্রাইটেরিয়া 2 আমরা সিলেক্ট করে দিলাম, মানে এরিয়া। ওকে, দেওয়ার পরে এন্টার দিলাম। এখন আমরা ক্রাইটেরিয়া 1 এবং ক্রাইটেরিয়া 2 আমরা সিলেক্ট করে দিচ্ছি, ফুড নেম এবং এরিয়া। দেখেন এই দুটোর যে অ্যাভারেজটা সে এখানে বের করে দিচ্ছে। আমরা এখান থেকে যে কোনোটা চেঞ্জ করে দিলে সে আলাদা আলাদা অ্যাভারেজ বের করে দেবে। এবার আমরা দেখব হচ্ছে কাউন্ট এবং কাউন্ট এ ফাংশন। তো কাউন্ট মূলত হচ্ছে গণনা করা, মানে আমাদের এখানে কতগুলো সেলের মধ্যে ডাটা লেখা হয়েছে সেই সেলগুলো সে গণনা করবে, এটা হচ্ছে কাউন্ট। তো আমি শুরুতে কাউন্ট এ কি সেটা দেখাই। এখানে দেখেন আমার কিছু ফুড নেম এবং সেলস রয়েছে। তো ফুড নেম হচ্ছে আমার টেক্সটের লেখা এবং সেলসগুলো আমাদের সংখ্যায় লেখা। আমাদের যদি কোনো টেক্সটের কাউন্ট করার প্রয়োজন হয় তাহলে আমরা সেখানে আমরা কাউন্ট এ ইউজ করব। তো তার জন্য আমি শুরুতে ইকুয়াল প্রেস করে তারপরে কাউন্ট এ কল করলাম। দেন আমি পুরো ফুড নেমগুলো আমি সিলেক্ট করে দিয়ে এন্টার দিয়ে দিলাম। দেখেন আমার এখানে 666টা ফুড নেম এখানে আমার লেখা রয়েছে। ওকে, এটা হচ্ছে কাউন্ট এর কাজ। এরপর আমরা দেখবো হচ্ছে কাউন্টের কাজ। কাউন্টের কাজ কি, এখানে কতগুলো সংখ্যা কতগুলো সেলের মধ্যে লেখা আছে সেটা বের করা। তো আমরা এর জন্য ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করার পরে আমরা কাউন্ট লিখব। দেন আমরা টোটাল যে সেল রয়েছে এই পুরো সেল রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিয়ে এন্টার দিয়ে দেব। দেখেন খুব সুন্দরভাবে সে এখানে কাউন্ট করেছে যে আমার এখানে টোটাল সেল কতগুলো ঘরের মধ্যে লেখা রয়েছে। এবং আমি যদি একটা ঘর ডিলিট করি তারপর দেখেন সে এখানে কমে যাচ্ছে, এখানে কিন্তু যোগ হচ্ছে না, এখানে জাস্ট সে গুনতেছে, এটা হচ্ছে কাউন্ট। এবার আমরা দেখব হচ্ছে কাউন্ট ইফ। কাউন্ট ইফ হচ্ছে শর্ত সাপেক্ষে গণনা করে। আমরা এর আগে জাস্ট দেখেছি কাউন্ট এবং কাউন্টে সেখানে টেক্সট এবং সংখ্যা জাস্ট এমনিতেই যতগুলো রয়েছে ততগুলো এখানে গণনা করে, কিন্তু এখানে সে শর্ত সাপেক্ষে গণনা করবে। দেখেন এখানে আমাদের একটা প্রেজেন্ট শিট রয়েছে, মানে আমরা দেখবো হচ্ছে কতগুলো প্রেজেন্ট হয়েছে, কতগুলো অ্যাবসেন্ট হয়েছে, কতগুলো লেট করে এসেছে এসব। তো সেগুলো আমাদের দেখেন শেষে আমাদের 3টে ঘর রয়েছে, আমাদের প্রথমে বের করতে বলা হয়েছে প্রেজেন্ট কতগুলো। তো সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কাউন্ট ইফের প্রয়োজন। তো আমরা ইকুয়াল দিয়ে কাউন্ট ইফ আমরা লিখলাম, লেখার পরে আমাদের প্রথমে চাচ্ছে হচ্ছে রেঞ্জ। আমাদের রেঞ্জ হচ্ছে এই পুরো উপরের যে রোটা রয়েছে পুরোটা আমাদের হচ্ছে রেঞ্জ, এখান থেকে সে খুঁজবে যে আমাদের প্রেজেন্ট কতগুলো হয়েছে। তো আমি পুরোটা রেঞ্জটা আগে সিলেক্ট করে নিলাম। এরপরে কমা দেওয়ার পরে আমাদের চাচ্ছে হচ্ছে ক্রাইটেরিয়া, মানে আমাদের চাহিদা কি, আমাদের চাহিদা হচ্ছে পি মানে প্রেজেন্ট। তো সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। তো আমরা লিখবো কীভাবে, ডাবল কোটেশনের ভিতরে পি লিখতে হবে। এক্সেলের ভিতরে কোনো টেক্সট লিখতে হলে অবশ্যই ডাবল কোটেশন ইউজ করতে হয়। তো ওটা লেখার পর আমি যদি এন্টার দিই দেখেন সে এখানে আমার প্রেজেন্ট কতগুলো হয়েছে সেটা সে গণনা করে দিয়েছে। এবার আমরা পরের যে ঘর রয়েছে সেখানে আমরা কাউন্ট ইফের ইউজ করব। এবার এখানে আমরা লিখব হচ্ছে কাউন্ট ইফ, দেওয়ার পর আমরা রেঞ্জটা আবার সিলেক্ট করে নেব, পুরো রেঞ্জটা সিলেক্ট করে নেব এবং কমা দেওয়ার পরে এবার আমরা দেবো হচ্ছে এ, কারণ আমাদের এবার অ্যাবসেন্ট প্রয়োজন। অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে এ দেওয়ার পরে এন্টার দেবো, দেখেন আমাদের বের হয়ে আসছে। এবার জাস্ট ওই সেলের কর্নারে ডাবল ক্লিক করলে বা ড্র্যাগ করলে আমার প্রত্যেকটা ঘরের মধ্যেই ফর্মুলাটা বসে যাবে। ওকে, দেন সেম উপায়ে আমাদের যে শেষের যে ঘর রয়েছে এখানেও আমরা কাউন্ট ইফের ইউজ করব। ইকুয়াল দিয়ে কাউন্ট ইফ লিখবো, দেন আমাদের রেঞ্জটা সিলেক্ট করে নেব। তারপর এবার আমরা ডাবল কোটেশনের ভিতরে এল লিখবো, লেখার পর এন্টার দিয়ে দেবো।
এবং শেষে আমরা ড্র্যাগ করে দিলেই সম্পূর্ণটা বের হয়ে আসবে। তো কাউন্ট ইফ মূলত এভাবে কাজ করে, সে একটি শর্ত নিয়ে কাজ করে। এবার দেখবো আমরা কাউন্ট ইফস। কাউন্ট ইফস ঠিক কাউন্ট ইফের মতোই এটাও গণনা করে এবং এটাও শর্ত অনুযায়ী গণনা করে, কিন্তু কাউন্ট ইফ হচ্ছে যে কোনো একটি শর্ত অনুযায়ী গণনা করে এবং কাউন্ট ইফস হচ্ছে একাধিক শর্ত নিয়ে সে গণনা করে, একের অধিক শর্ত এখানে দেওয়া যায়। তো কাউন্ট ইফস কীভাবে কাজ করে? তো এর জন্য ঠিক কাউন্ট ইফের মতোই আমরা শুরুতেই আগে আমরা একটা ডাটা আপডেটেশন করে নেব। ডেটা ট্যাব থেকে গিয়ে সোর্সে দেবো হচ্ছে আমাদের যে ফুড নেম আছে সেগুলো আমরা সবগুলো আমরা সোর্সে দিয়ে দেবো, দেন ওকে। এরপর আমরা এরিয়াটা ডাটা আপডেটেশন করব। ডাটা আপডেটেশন মানে হচ্ছে লিস্ট, আমাদের লিস্ট করার প্রয়োজন হয়। তো আমি আবার ডেটা ট্যাবে গেলাম, দেন এখান থেকে এসে লিস্ট করে নিচ্ছি ডেটা আপডেটেশনে এবং সোর্সে আমরা এরিয়া দিয়ে নিচ্ছি, দেন ওকে। এবার আমরা ফর্মুলাটা বসাবো। ইকুয়াল দেন কাউন্ট ইফস ট্যাব। এখানে আমার চাচ্ছে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, মানে আমাদের চাহিদা রেঞ্জ কোনটা, আমার হচ্ছে এইটা আছে আমার প্রথম রেঞ্জ। এরপরে আমাদের চাচ্ছে হচ্ছে ক্রাইটেরিয়া 1, মানে আমি এই রেঞ্জ থেকে কী চাচ্ছি, আমি এই রেঞ্জ থেকে আমি উপরের ওই ঘরটা চাচ্ছি, মানে ওই ঘরে যে মান দেবো বা যেটা লিখবো সেটাই আমার এই রেঞ্জ থেকে খুঁজে এনে দেবে। ওকে। তারপর আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 2, আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে এই এরিয়াটা। ওকে। দেন ক্রাইটেরিয়া আমাদের কি, মানে ক্রাইটেরিয়া 2 আমাদের কি, 2 হচ্ছে আমাদের এই যে এরিয়া, আমরা এই রেঞ্জ থেকে এই এরিয়াটাকে চাচ্ছি। দেন এন্টার। দেখেন আমার এখানে অ্যান্সার চলে আসছে, মানে আমার এই মানে ফুড নেমটা ওই এরিয়াতে কতবার লেখা হয়েছে সেটা আর কি সে এখানে কাউন্ট করবে। এটা হচ্ছে কাউন্ট ইফসের কাজ। সে এখানে দুটি শর্ত মেনে আমাকে অ্যান্সার দেখাচ্ছে। দেখেন আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে মান চেঞ্জ হচ্ছে। এবার দেখবো আমরা ম্যাক্স এবং মিন ফাংশনের কাজ। ম্যাক্স হচ্ছে যে কোনো ডেটার সর্বোচ্চ মান এবং মিন হচ্ছে মানে মিনিমাম যে কোনো ডেটার সর্বনিম্ন মান। ম্যাক্স মানে ম্যাক্সিমাম, মিন মানে মিনিমাম। তো আমি এটা করার জন্য ম্যাক্সের যে ঘর আছে এখানে আমি ম্যাক্স ফাংশন কল করলাম, দেন এখানে আমার সিনট্যাক্সের নাম্বার চাচ্ছে, তো নাম্বার হচ্ছে আমার সেলস, আমার এখানে সেল যেগুলো দেওয়া আছে পুরোটা আমি সিলেক্ট করে দিলাম, দেন এন্টার দিলাম। দেখেন এখানে আমার এই পুরো যে সেলস রয়েছে এখান থেকে সবচেয়ে বড় সেলস মানে বড় সংখ্যা কোনটা সেটা কিন্তু সে এখানে ফাইন্ড করে নিয়ে আসছে। তো এরপর আমি আবার মিন কল করলাম, মিনের ঘরে আবার কল করার পরে সেম আমি এই সেলসটা সিলেক্ট করে দিলাম। দেখেন এই রেঞ্জের ভিতরে আবার যেটা সর্বনিম্ন সেইটা সে এখানে ফাইন্ড করে নিয়ে আসছে। ম্যাক্স বা মিন মানে হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা খোঁজা। আমরা এটা যে কোনোভাবে এটা ইউজ করতে পারি আমাদের ফর্মুলায়। এবার আমরা দেখবো হচ্ছে প্রোডাক্ট ফাংশন। আমরা অনেকে যখন গুণ করি, গুণ করার সময় আমরা সিম্পলি জাস্ট আমরা ইকুয়াল দিই, তারপরে আমাদের সেল নেমটা আমরা টাইপ করি বা লিখি বা সিলেক্ট করে দিই, দেন আমরা গুণ যে সাইন রয়েছে সেই সাইনটা আমরা ওখানে ক্লিক করে বসিয়ে দিই, তারপরে আমরা যে আর কি সেলের সাথে গুণ করবো সেই সেলটা আমরা সিলেক্ট করে দিই, এন্টার দিই। এভাবে আমরা গুণ করি, কিন্তু এটা কিন্তু আসলে গুণ করা কোনো ফাংশন না, এটা হচ্ছে একটা ফর্মুলা। যদি আমাদের বলা হয় যে ফাংশন ইউজ করে গুণ করতে, তখন আমাদের প্রোডাক্ট ইউজ করতে হবে। তো আমি এখানে ইকুয়াল দিয়ে প্রোডাক্ট কল করলাম, দেন আমি এই দুইটা সেল সিলেক্ট করে দিয়ে এটা দিলাম, দেখেন আমার এখানে গুণ হয়ে গেছে। তো গুণ করার মূল ফাংশন হচ্ছে প্রোডাক্ট, এবং ম্যানুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে কোনো ফাংশন না, ওটা হচ্ছে ফর্মুলা। সবাই এটা মনে রাখবেন। এবার দেখেন আমার এখানে কিছু এমপ্লয়ি নেম রয়েছে এবং এই নেমগুলোর আশেপাশে সামনে অথবা মাঝখানে অথবা শেষে কিছু আনওয়ান্টেড কিছু স্পেস রয়েছে যেগুলো আমার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় স্পেস। তো সেগুলো যদি আপনাকে ডিলিট করতে বলে তাহলে আপনি কিভাবে ডিলিট করবেন? আপনি হয়তো বা এই নামগুলো দেখে দেখে টাইপ করবেন স্পেস ছাড়া, কিন্তু এটা কিন্তু কোনো রাইট ওয়ে না। কারণ যখন আপনার অনেকগুলো নেম দেওয়া থাকবে সে সময় কিন্তু আপনি জাস্ট ম্যানুয়ালি টাইপ করে এতগুলো নেম আপনি স্পেস ছাড়া বা সঠিকভাবে লিখতে পারবেন না। তো এক্ষেত্রে আপনাকে একটা ফাংশন ইউজ করতে হবে। তো সেই ফাংশনের নাম হচ্ছে ট্রিম। তো সেটাই আমি এখন দেখাবো। তো শুরুতেই আমরা আমাদের প্রথম সেলের মধ্যে ইকুয়াল প্রেস করব। যে কোনো ফাংশন লেখার শুরুতে আমাদের ইকুয়াল প্রেস করতে হয়, দেন আমরা ট্রিম লিখে ট্রিম কল করব,
তারপর আমাদের সেই সেলটা সিলেক্ট করে এন্টার দিয়ে দেবো। দেখেন আমাদের এখানে স্পেস ছাড়া একদম ক্লিয়ার নাম চলে আসছে। এখন আমরা জাস্ট ওই সেলটার কর্নারে ডাবল ক্লিক করে প্রত্যেকটাতে আমাদের ফাংশন বসালাম। এখন এখানে একটা সমস্যা রয়েছে, সেই সমস্যাটা হচ্ছে যখন আপনি এমপ্লয়ি নেমটা ডিলিট করে দিবেন তখন দেখবেন যে আমাদের এখানে ট্রিম করার যে নেমগুলো সেগুলো ডিলিট হয়ে গেছে। তো এই সমস্যাটা সমাধান করার একটা উপায় হচ্ছে আপনি এই ট্রিম করা নেমগুলো পুরোটা সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পরে এইখানে পেস্ট যে অপশন রয়েছে এই অপশনে আপনি ভ্যালুস পেস্টে যেখানে যে 1 2 3 লেখা আছে এই ভ্যালুস পেস্ট করে দেবেন। তারপর আপনি যদি এখন এমপ্লয়ি নেম ডিলিট করেন তাহলে দেখবেন যে আপনার ট্রিম করা নেমগুলো ডিলিট হবে না। তার কারণ ট্রিম করা নেমগুলোর এখানে আর কোনো ফর্মুলা নেই, এখন জাস্ট সবগুলো ভ্যালু হয়ে আছে। দেখেন আমার এখানে কিছু এমপ্লয়ি নেম রয়েছে যেগুলোর মানে সামনের যে অক্ষরগুলো ওয়ার্ডগুলো সেগুলোর ক্যাপিটাল বা স্মল লেটারের কোনো ঠিক নেই, কোনোটা ক্যাপিটাল লেটার কোনোটা বা স্মল লেটার, মানে এই ওয়ার্ডগুলোর যে লেখনী সেই লেখনীটা ঠিক নেই। তো এইটা আপনি প্রপার ওয়েতে ঠিক করবেন কিভাবে? তো এটা যদি ম্যানুয়ালি ঠিক করতে যান লিখে লিখে যদি আপনি সবগুলোর সামনের অক্ষর বড় হাতের বা ছোট হাতের করতে চান তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো এটার একটা শর্টকাট ট্রিক বা সঠিক ওয়ে হচ্ছে একটা ফাংশন ইউজ করা, সেই ফাংশনটা হচ্ছে প্রপার ফাংশন। দেখেন আমি এখানে শুরুতে ইকুয়াল দিয়ে প্রপার ফাংশন লিখে ট্যাব দিয়ে এন্টার দিলাম, দেন আমি আমার ওই সেলটা সিলেক্ট করে এন্টার দিলাম। দেখেন আমার এখানে আমাদের নামের যে স্প্লিনটা সেটা প্রপার হয়ে বসে গেছে, মানে একদম সামনেটা বরাবর হয়ে বসে গেছে। এখন জাস্ট আমি সিম্পলি ওই সেলের কর্নারে ডাবল ক্লিক করলাম, প্রত্যেকটাতে আমার ফাংশন বসে গেছে। এখানেও আমাদের সেই আগেরটার মতো সেম সমস্যা, আমরা যদি এমপ্লয়ি নেম যদি ডিলিট করে দিই তাহলে আমাদের এখানে প্রপারে কোনো নেম থাকবে না। তাই এখানেও প্রপারের যে আমাদের ডাটাগুলো রয়েছে এগুলো পুরোটা কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপরে পাশে কন্ট্রোল ভিতে পেস্ট করে আমাদের ভ্যালুস পেস্ট করতে হবে, তাহলে আমাদের সবগুলো ঠিক হয়ে যাবে। এখন দেখবো আমরা কনকার্ডিনেট ফাংশন। আমাদের যখন দুটি টেক্সট একসাথে করার প্রয়োজন হয় তখন আমরা অনেকেই ফ্ল্যাশ ফিল ব্যবহার করি। যেমন দেখেন এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া রয়েছে, তো এই দুটো যদি আমি একসাথে করতে চাই তাহলে আমি ফার্স্ট নেম লিখতেছি, দেন আমি লাস্ট নেম লিখবো। ফার্স্ট নেম লিখলাম এবং হচ্ছে লাস্ট নেম লেখার পরে এখন দেবো হচ্ছে এন্টার। এন্টার দিয়ে আমি জাস্ট ফ্ল্যাশ ফিল ইউজ করার জন্য কন্ট্রোল প্লাস যদি ই প্রেস করি তাহলে দেখেন আমার ফ্ল্যাশ ফিল হয়ে গেল, সবগুলো নেম ফার্স্ট নেম এবং লাস্ট নেম একসাথে একটি কলামের মধ্যে বসে গেল। কিন্তু এইখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনি যদি আপনার ফার্স্ট নেম বা লাস্ট নেমে যদি কোনো ডাটা যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার যে ফুল নেমের এখানে কোনো ডাটা কিন্তু চেঞ্জ হবে না। দ্যাট মিনস আপনার কিন্তু এটা ডাইনামিক হলো না। তো এটা ডাইনামিক করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আমি সবগুলো আবার ডিলিট করলাম, দেন এখানে আমি ইকুয়াল প্রেস করে কনকাটিনেট একটি ফাংশন কল করলাম। ওকে, এখন আমার এখানে প্রথম টেক্সট চাচ্ছে, তো আমার এই সেলটা আমি সিলেক্ট করে দিলাম, দেন কমা দিয়ে আমার সেকেন্ড টেক্সট লাস্ট টাইম আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। দেখেন এইখানে আমার একটা সমস্যা, সেটা হচ্ছে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে কোনো কিন্তু স্পেস বসে নেই। দেখেন আমি সবগুলোতে নামিয়ে দিলাম, দেখেন প্রত্যেকটা কোনো নামের মধ্যে কিন্তু মাঝখানে কোনো স্পেস নাই। তো মাঝখানে আমাদের তো স্পেস প্রয়োজন, তো এটা কীভাবে নিয়ে আসবেন? এটা আনার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আবার ফাংশন কল করব সবগুলো ডিলিট করে কনকাটিনেট, দেন আমরা ফার্স্ট টেক্সট মানে আমাদের প্রথম সেলটা ফার্স্ট নেম সিলেক্ট করব, এবার কমা দিয়ে এবার আমরা সেকেন্ড সেল সিলেক্ট করার আগে আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে একটা স্পেস দেব। এক্সেলের মধ্যে যখন কখনো ফর্মুলা বারে আমাদের স্পেস দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা ডাবল কোটেশন ইউজ করে তার মাঝে স্পেস দিই, ওটা হচ্ছে আমাদের স্পেস হিসেবে ইউজ হয়। তো সেটা দিলাম, তারপর কমা দিই। এখন আমরা লাস্ট নেম যদি সিলেক্ট করে দেই, দেওয়ার পর যদি এন্টার দিই দেখেন আমাদের এখানে স্পেস চলে আসছে মাঝখানে। এখন জাস্ট সিম্পলি আমরা ডাবল ক্লিক করে নামিয়ে দিলাম। ওকে, আমরা যদি এখন আমাদের ফার্স্ট নেম বা লাস্ট নেমের যে কোনো জায়গায় আমরা যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের যদি ফুল নেমের এখানে কিন্তু ইনফরমেশন চেঞ্জ হবে, তার মানে হচ্ছে এটা পুরোটাই ডাইনামিক হয়ে গেছে। এবার আসি আমরা রাউন্ড ফাংশনের কাছে। রাউন্ড ফাংশনটা হচ্ছে মূলত আমরা অনেক সময় দশমিক সহ সংখ্যা লিখি বা আমরা যখন ক্যালকুলেশন করি তখন আমাদের দশমিক সহ অ্যান্সার চলে আসে। তো দশমিকের পরে মানে কয়টি আমরা সংখ্যা রাখতে চাই সেটি হচ্ছে এই রাউন্ড ফাংশন দিয়ে আমরা নির্ধারণ করতে পারবো। তো এখানে আমি দেখেন আমার এখানে কিছু দশমিকের সংখ্যা আছে, সেগুলো আমি রাউন্ড করব। তো তার জন্য আমি ইকুয়াল দিয়ে রাউন্ড কল করলাম, দেন আমি এখন আমার সেই সেলটা সিলেক্ট করে দিয়ে কমা দিলাম। এখন আমি মানে আমার দশমিকের পরে কয়টি সংখ্যা রাখতে চাচ্ছি
অত আমি এখানে লিখে দেবো। আমি জাস্ট দুটি সংখ্যা রাখতে চাই, তাই আমি এখানে 2 লিখে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট ওই সেলের মধ্যে ডাবল ক্লিক করে নামিয়ে দিলাম। এখন দেখেন আমার প্রত্যেকটি দশমিকের পরে 2টি করে সংখ্যা রয়েছে, কিন্তু শুরুর যে সেল সেখানে আমার একটি সংখ্যা রয়েছে। তার কারণটা হচ্ছে আমরা কিন্তু অনেকেই জানি যে দশমিকের পরে যে কোনো সংখ্যা তারপরের সংখ্যা যদি 5-এর থেকে বেশি হয় তাহলে তার আগের সংখ্যাটা কিন্তু যদি 5 থাকে বা যদি 3 থাকে তাহলে তার একটি সংখ্যা বেশি হয়ে যায় এবং পরের সংখ্যাটা লেখার কোনো প্রয়োজন হয় না। তো অবশ্যই আমাদের এই যে 5 যে রয়েছে সেই 5 এর পরে অবশ্যই হয়তো বা 5 বা অথবা 5 এর বেশি কোনো সংখ্যা ছিল, তার কারণে আমাদের এখানে এই সংখ্যাটি 5 হয়ে গিয়ে ওই সংখ্যাটা বসাইনি। তো তারপরে আমরা এখানেও দুটি সংখ্যা আনতে পারবো। সেটা করার জন্য আমরা হোম ট্যাবে যাব, দেন সেখান থেকে নাম্বার ইনক্রিজ করে নেব। তাহলে দেখেন আমাদের এখানে এখন দশমিকের পরে প্রত্যেকটা সেলের মধ্যে 2টি করে সংখ্যা রয়েছে। এখানে দেখেন অনেকগুলো সংখ্যা কিন্তু কম বেশি রয়েছে। তার কারণ হচ্ছে আমি যেটা বললাম সেটাই, মানে যদি 5-এর বেশি হয় তাহলে সে এক বেশি ধরে নেবে, আর যদি 5-এর কম হয় তাহলে সে 1 কম ধরে নেবে। এটা হচ্ছে আমাদের জেনারেল ম্যাথের একটা বিষয়। তো আমি যদি চাই যে আমার দশমিকের পরে 3টি সংখ্যা থাকবে, তাহলে আমি জাস্ট ফাংশনের ওইখানে 2-র জায়গায় যদি 3 করে দেই তাহলে কিন্তু আমার এখানে 3টি সংখ্যা চলে আসবে। তো আমার এখানে আসে না, তার কারণ হচ্ছে আমি ওই যে নাম্বারের ওখানে গিয়ে নাম্বার 2 করেছিলাম। তো আমি যদি এখন আরেকটা যদি বাড়িয়ে দিই ওখানে গিয়ে, তাহলে দেখেন আমাদের 3টা করে শো হচ্ছে। এটাই মূলত রাউন্ড ফাংশনের কাজ। এবার আমি যেটা নিয়ে কথা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ একটি ফাংশন আমাদের এক্সেলের মধ্যে। যখন আমরা কোনো ডাটা বা কোনো ডাটা টেবিল থেকে আমরা যদি কোনো একটি নির্দিষ্ট কলাম বরাবর ডাটা অথবা একাধিক কলাম বরাবর ডাটা যদি খুঁজতে চাই, তাহলে আমাদের VLOOKUP ফাংশন ইউজ করতে হবে। তো VLOOKUP ফাংশন কিভাবে ইউজ করবেন সেটা এখন আমি আপনাদের দেখাবো। দেখেন এখানে আমাদের কিছু ইনভয়েসের ডাটা রয়েছে। তো আমরা যে কোনো ইনভয়েস নাম্বার দিয়ে আমরা সেই ইনভয়েসের ইনফরমেশন গুলো খুঁজতে চাচ্ছি। ইনফরমেশন গুলো হচ্ছে কাস্টমার নেম, ফুড নেম এবং তাদের সেল। তো এগুলো খোঁজার জন্য আমাদের ইনভয়েস নাম্বার প্রয়োজন। তো উপরে দেখেন আমাদের একটা ইনভয়েস নাম্বার নামে একটা সেল রয়েছে। তো সেখানে আমরা আগে একটা লিস্ট করব যতগুলো আমাদের ইনভয়েস নাম্বার রয়েছে সেগুলোর। তো লিস্ট করার জন্য আপনারা এর আগেও দেখেছেন, আমি চলে যাব হচ্ছে ডেটাতে, দেন ডেটা থেকে আমি চলে যাব হচ্ছে ডেটা ভ্যালিডেশন। সেখানে গিয়ে লিস্ট সিলেক্ট করে দিয়ে আমার এখানে যতগুলো লিস্ট রয়েছে সবগুলো আমি এখানে সিলেক্ট করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। তারপরে আমি এখন এই যে কাস্টমার নেমের এখানে এসে আমি একটা ফাংশন ইউজ করব। তো ফাংশনটা হচ্ছে ইকুয়াল দিয়ে VLOOKUP টাইপ করব। এখন দেখেন VLOOKUP এর যে সিনট্যাক্স সে এখানে দেখাচ্ছে যে লুকআপ ভ্যালু। তো আমাদের লুকআপ ভ্যালু কোনটা, আমরা যেটা দিয়ে খুঁজবো সেটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। তো সেটা হচ্ছে আমাদের এই যে ইনভয়েস নাম্বারের যে সেলটা যেখানে আমি লিস্ট করলাম সেটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। তো সেটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কমা দিলাম। এখন চাচ্ছে হচ্ছে আমাদের টেবিল অ্যারে। আমাদের টেবিল অ্যারে হচ্ছে সেটাই, আমরা ইনভয়েস নাম্বার দিয়ে যেখান থেকে ডাটাগুলো খুঁজবো সেটা হচ্ছে আমাদের টেবিল অ্যারে। তো নিচের পুরো টেবিলটা হচ্ছে আমার টেবিল অ্যারে। তো আমি পুরোটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কমা দিলাম। এখন কমা দেওয়ার পরে সে যাচ্ছে হচ্ছে কলাম ইন্ডেক্স, মানে আমি কোন কলামের ডাটাগুলো এখানে দেখতে চাচ্ছি। তো ম্যাক্সিমাম মানুষ যেটা করে সেটা হচ্ছে যে ডিরেক্ট যেহেতু আমি কাস্টমার নেমের ঘরে আমি ফর্মুলাটা পেস্ট করতেছি বা লিখতেছি, তারা এখানে জাস্ট এখানে কাস্টমার নেম দেখার জন্য জাস্ট কাস্টমার নেমের যে কলামটা যত নাম্বারে রয়েছে তত নাম্বার দিয়ে দেয়। যেমন এখানে আমার কাস্টমার নেমটা কলাম 2 নম্বরে রয়েছে, কারণ 1 নম্বরে আমাদের ইনভয়েস নম্বর এবং 2 নম্বরে আমাদের হচ্ছে কাস্টমার নেম। তো তারা ওইটা ভেবে ওখানে 2 নাম্বার দিয়ে দেয়, দেওয়ার পরে কমা দিয়ে 0 দিয়ে এন্টার দিয়ে দেয়। এর ফলে যেটা হয় অ্যান্সার ঠিকই চলে আসে, কোনো সমস্যা নেই, কিন্তু একই ফর্মুলা আপনাকে বারবার যতগুলো আপনি ডাটা চাচ্ছেন প্রত্যেকটা সেলের মধ্যে আপনাকে লিখতে হয়। তো এটা একটু বেশি সময় সাপেক্ষ কাজ হয়ে যায়। তো এটা একটা শর্টকাট ট্রিক রয়েছে যেটা আমি এখন আপনাদের দেখাবো। সেটা হচ্ছে আপনি ইকুয়াল দিয়ে VLOOKUP কল করলেন, তারপরে আপনার লুকআপ ভ্যালু সেলটা সিলেক্ট করলেন, দেন আপনার টেবিল অ্যারে চাচ্ছে, তো আপনি পুরো টেবিল অ্যারেটা আপনি সিলেক্ট করে দিলেন। ওকে, এখন কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স চাচ্ছে। তো এইখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডিরেক্ট আপনি সেকেন্ড ব্র্যাকেট লিখবেন। লেখার পরে আপনার যতগুলো কলাম প্রয়োজন প্রত্যেকটা কলামের নাম্বার আপনি দিয়ে নেবেন। যেমন আমার এখানে কাস্টমার নেম প্রয়োজন, সেটা 2 নম্বরে আছে। তারপরে হচ্ছে ফুড নেম প্রয়োজন, সেটা 3 নম্বরে রয়েছে। তারপরে সেলস প্রয়োজন, সেলস আমাদের 4 নম্বরে রয়েছে। ওকে, আমরা কমা দিয়ে 2 3 4 লিখলাম, তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট, দেন কমা দিলাম। কমা দেওয়ার পরে আমরা এখন এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে এন্টার দিলাম। এখন দেখেন, সরি আমাদের এখানে একটু ভুল রয়েছে, আমরা কমা না দিয়ে আমরা দশমিক দিয়েছিলাম। তো অবশ্যই কমা দিবেন। তো এখন দেখেন আমি ঠিক করলাম। এখন দেখেন প্রত্যেকটা সেলের মধ্যে অটোমেটিক আমার ফর্মুলা বসে গেছে। আমার কিন্তু আর প্রত্যেকটা সেলের মধ্যে আলাদা আলাদা করে ফর্মুলা বসানোর কোনো প্রয়োজন হয়নি। তো এটা হচ্ছে লুকআপ ভ্যালু করার একটা আধুনিক টেকনিক। আশা করি আপনারা বুঝেছেন।
তো এই ছিল আজকের আমার ভিডিও। আমি আজকে আপনাদেরকে 18টি ফাংশন দেখিয়েছি এক্সেলের, যেগুলো হচ্ছে বেসিক, যেগুলো না জানলে আপনি এক্সেল আসলে শুরু করতে পারবেন না। আপনার এক্সেল শুরু করার জন্য এগুলো অবশ্যই প্রয়োজন, এবং আপনার যে কোনো জায়গায় এগুলো হচ্ছে আপনার ভিত্তি। এগুলো দিয়ে আপনি এটাকে শুরু করবেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে আপনি অনেক ফাংশন জানতে পারবেন। এবং সবসময় মনে রাখবেন, এক্সেল কখনো 1 ঘন্টা শেখা যায় না, 1.5 ঘন্টা শেখা যায় না। অনেক ভিডিও আপনার ইউটিউবে পাবেন, কিন্তু আসলে সেভাবে শেখা যায় না। এক্সেল হচ্ছে একটি সমুদ্র, আপনার শেখার কোনো শেষ নেই। যত ফাংশন আপনি জানবেন, তত বেশি আপনি এক্সেল এক্সপার্ট হবেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন।